শ্রাবণধারার রূপকথা লিখেছেন অনামিকা তাহসিন রোজা। ঠাস করে ঘরের দরজা বন্ধ করে হাতের ব্যাগ ল্যাপটপ সব বিছানায় ছুঁড়ে মারল শ্রাবণ। ক্লান্ত হয়ে বসে পড়ল বিছানায়। তার আসলে বেশ অস্বস্তি হচ্ছে। সে কি ইচ্ছে করে এ কাজ করেছে নাকি? সকালে যখন ধারাকে দেখলো তখনই দেখলো মেয়েটার পরনে জামাটা বেশ পুরনো, আর শাড়ি তো পরতে পারছে না। গত রাতেও তো বলল কিছুই আনেনি গ্রাম থেকে। এজন্যই তো শ্রাবণ প্রথমবারের মতো মা ব্যতীত অন্য কোনো মেয়ের জন্য জামা কাপড় কিনে এনেছে। এতে এত অবাক হওয়ার কি আছে? সত্যি বলতে মায়া হচ্ছিল শ্রাবণের। তাই ও এ কাজ করেছে। তাই বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তা তো জানে না। নিজেকে বুঝ দিল শ্রাবণ। প্রতিবারের মতো ভাবলো তার মা সালমা বেগম 2 লাইন বেশিই বোঝে, সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা। চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস ছাড়তে এতক্ষণ পর শ্রাবণ লক্ষ্য করলো তার ঘরটা আগের মতো হয়ে গেছে। আলমারির সামনে গত রাতে থাকা নীল রঙের ব্যাগটাও নেই। আশেপাশে ওই মেয়েটার চিহ্নও নেই। তার মানে মেয়েটি ইতোমধ্যে তার ঘর থেকে চলে গেছে। মনে মনে খুশি হলো শ্রাবণ। যাক, এবার একটু শান্তিতে থাকা যাবে। চারপাশটা ঠিকঠাক দেখে নিয়ে গোসল করার প্রস্তুতি নিল সে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকে গেলেও ঘরের চারপাশের নিঃশব্দতা ঠিক যেন কিছু বলছিল। সেই নীরবতার ফাঁকেই বারান্দা দিয়ে এক ফালি হাওয়া ঢুকে জানালার পর্দা সরিয়ে দিল। ওর ঘরের ঠিক পাশের বারান্দায় খোলা চুলে দাঁড়িয়েছিল ধারা, ছিমছাম একদম সাদামাটা পোশাকে। গোসলের জন্য তোয়ালে আর পায়জামা নিয়ে বাথরুমে ঢুকতেই শ্রাবণ হালকা ভ্রু কুঁচকালো। ফ্লোরে পানি জমে আছে খানিকটা, কিন্তু তার মাঝে একটা অদ্ভুত কিছু চিকচিক করছে। চোখ আটকালো জিনিসটায়। গা থেকে শার্ট খুলে সজোরে একবার ঝাঁকিয়ে পাশের হুকে ঝুলিয়ে রাখলো সে। তারপর পানির ধারায় পা ভেজানোর আগেই তার চোখ আটকে গেল সেই ঝিলমিল জিনিসটার ওপর। সে নিচু হয়ে দেখলো একটা সোনার চেইন পড়ে আছে বাথরুমের টাইলসে। খুব পাতলা না, আবার খুব ভারীও না। চেনটা এক পাশে সামান্য ঘষা লেগে আছে। অনেকবার ব্যবহার করা হয়েছে তাহলে। শ্রাবণ হাত বাড়িয়ে তুললো চেইনটা। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হালকা একটা নিঃশ্বাস ফেললো। সকালে তো ধারা গোসল করেছে এখানে, আর এই বাথরুমে শ্রাবণ ছাড়া এমনিতেও কেউ আসে না, তাহলে চেনটা ওই মেয়েটারই হবে। হঠাৎ যেন অস্বস্তি আরো বেড়ে গেল শ্রাবণের। এক হাতে চেইনটা ধরে দাঁড়িয়ে ভাবলো, এখন যদি এটা সালমা বেগমের হাতে দিয়ে ধারাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আবারও উল্টাপাল্টা বুঝবে তার আদর্শ মা। তাই নিজ হাতেই ধারাকে এটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শ্রাবণ। গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গা ঝাড়া দিতেই শ্রাবণের এক মুহূর্ত মনে পড়ে গেল ওই ব্যাগটায় সেই সালোয়ার কামিজ আর গাউন। ওসব কি মেয়েটাকে দিয়েছে? হুট করে কেমন যেন ধুপ করে উঠল তার বুকটা। কি ভাববে মেয়েটা? মা যে এখনই দিয়ে দেবে ওকে, সেটা তো নিশ্চিত। এখন যদি বলে যে আমি এনেছি, তাহলে তো। দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। যা ভাবে ভাবুক গিয়ে, সে তো এনেছে, মায়া হয়েছে তাই। টি শার্ট জড়াতেই শ্রাবণের ঘরের দরজায় টোকা পড়লো। শ্রাবণ, দরজা খোলো তো, গোসল হয়েছে। সালমা বেগমের কণ্ঠ। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দাঁড়ালো। সালমা বেগমের হাতে এখনো শপিং ব্যাগটা দেখে ভ্রু কুঁচকালো শ্রাবণ। সালমাকে হাতের কাপড়ের ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, যা দিয়ে আয়, একবারে নিজেই দিয়ে আয়, ঘরে আছে ধারা। শ্রাবণ কপালে ভাঁজ ফেলে বলল, এত নাটক না করলেও চলতো মা, তুমি দিলে কি সমস্যা? আমি কেন দিতে যাব? সালমা হেসে বললেন, তুই নিজের হাতে দে, ও বুঝুক এটা কে দিয়েছে। আমি দিলে তো বলবেই মা দিয়েছে, আর তুই দিলে একটুখানি লজ্জা পাবে, বুঝলি? খুশি হবে মেয়েটা, যা। শ্রাবণ কপাল চুলকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ছায়া কাম তুমি আসলেই ছায়া কাকিমা নাটক তুমি আসলেই ছায়া কাকিমার থেকে নাট্যকর হয়ে গেছো, জানো? এসব হচ্ছেটা কি মা এসব হচ্ছেটা কি মা? আমার কিন্তু আসলেই ভালো লাগছে না। জোর করে কোনো কিছু হয় না, মেয়েটাকে অসহ্য লাগছে আমার।
তুমি ইচ্ছে করে এমন করে কি ভাবছো? তুমি ইচ্ছে করে এমন করো কি ভাবছো? আমি মোটেই বউ ভেবে ওর জন্য এসব আনিনি। একটা মানুষ ভেবে মায়া হয়েছে তাই এনেছি, এটাকে অত বড় করে অতিরিক্ত কিছু ভাবার মানে নেই। সালমা বেগম হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, শ্রাবণ তুই এমন করিস না। আমার কথাটা শ্রাবণ সালমা বেগমের কথা শেষ করতে না দিয়েই বলে উঠল, তোমার যদি মন চায় তবে নিজে গিয়ে দিয়ে এসো, নাইলে দেওয়ার দরকার নেই, ফেলে দাও। আমি তবুও এসব আহ্লাদ করতে পারবো না। সালমা বেগম চুপচাপ হয়ে গেলেন। ছেলের মুখে এই কড়া সুরে কথা শুনে একটু সময় নিলেন নিজেকে সামলাতে। এক হাতে শপিং ব্যাগটা শক্ত করে চেপে ধরলেন, অন্য হাত দিয়ে শাড়ির আঁচলে ঠিক করলেন। শ্রাবণের দিকে শান্ত চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর গলায় খুব নরম একটা দাগ টেনে বললেন, মা হয়ে তোকে কখনো কোনো কিছু জোর করিনি শ্রাবণ, আজও করছি না। শুধু চেয়েছিলাম তোর একটু সহানুভূতি, একটু নিজের থেকে ভাবা দেখে মেয়েটার মুখে হাসিটা ফুটুক। ও তো কিছু চায়নি আমাদের কাছে, তোর ঘরে এক রাতেই থেকেছে, তাও মুখ নামিয়ে। মেয়েটার ভেতরে ভেতরে কতটা চেপে আছে জানিস, চাপে আছে জানিস। মেয়েটা ভেতরে ভেতরে কত চাপে আছে জানিস। শ্রাবণ এবার আর চোখে চোখ রাখতে পারলো না, মুখ নামিয়ে নীরব হয়ে গেল। তবে বিরক্ত হলো। সালমা ব্যাগটা নিজের বুকের কাছে টেনে নিলেন, ধীরে ধীরে বললেন, তুই যদি না দিতে চাস আমি দেব, তবে জানিস কিছু কিছু জিনিস নিজের হাতে না দিলে তার মূল্যও বোঝা যায় না। আমি শুধু চেয়েছিলাম তুই সেটা বুঝিস। ঠিক আছে থাক, তুই শান্তিতে থাক, আমি দিয়ে আসছি। বলে সালমা বেগম ধীরে ধীরে চলে গেলেন পাশের ঘরের দিকে। শ্রাবণ দাঁড়িয়ে রইল দরজার ফ্রেমে। তার গলা শুকিয়ে গেল যেন, একটা ভারী অস্বস্তি জমে বসলো বুকের মধ্যে। কিছু একটা বলার ছিল তার, কিন্তু কথাগুলো আটকে গেল গলায়। সে জানে তার মা তাকে দোষ দিচ্ছে না, কিন্তু কেন জানি আজকে কথাগুলো কেমন বিঁধে গেল তার ভেতরে। সত্যি তো জোর করে কেউ কিছু বলেনি, শুধু একটু সদিচ্ছার কথা ছিল। এতটা কঠিন হয়ে গেল কেন তার জন্য? একটু ধীরে ধীরে দরজা বন্ধ করলো শ্রাবণ, ফিরে এসে বিছানার ধারে বসে পড়লো। বুকের ভেতরটা হালকা ধকধক করছে। হঠাৎই মনে হলো যদি ধারা জানে এসব তার জন্য সে কিছুই করতে চায় না, যদি ভাবে শ্রাবণ তাকে ঘৃণা করে। শ্রাবণ মোটেই ঘৃণা করে না মেয়েটাকে, শুধু ভালো লাগছে না। চোখ বন্ধ করে শ্রাবণ মাথা নিচু করলো। কিছু জিনিস আসলেই বলে না বুঝিয়ে দিতে হয়। কিছু জিনিস আসলেই বলে না বুঝিয়ে দিতে হয়। সে হয়তো ভুল করেছে, হয়তো একটু কঠিন হয়ে গেছে। শ্রাবণ চোখ খুললো, ঠোঁটে হালকা হাসি এলো। মাথা তুলে ছাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। হয়তো এমনই ছিল, এমনই কিছু বলার সময় না, এখনই কিছু বলার সময় না, তবে সময় আসছে। আর সেদিন এই চুপচাপ শ্রাবণ হয়তো একটু জোরেই বলবে, নিজের হাতে দিয়েই বলবে, তোমার জন্যই এনেছি। শেখ বাড়িতে মাঝে মাঝেই একটু হুলস্থুল লেগে থাকে, তবে প্রতিদিন বিকালে সবাই একসাথে ড্রয়িং রুমে সময় কাটায়। প্রতিদিনের মতো আজও বিকালে বাবু নামের সার্ভেন্টটা এসে শ্রাবণকে ডেকে বলল, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে নিচে ডাকছেন, সবাই একসাথে একটু নাস্তা করবেন, বড় ম্যাডাম সবার জন্য নুডলস বানিয়েছেন। শ্রাবণ প্রথমে মনে মনে যেতে চাইল না, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে বুদ্ধি করে বলল, সবাই তো আছেন, আমি না গেলেও হবে, খাবো না আমি। শ্রাবণের বুদ্ধি কাজে লেগেছে। সাথে সাথেই বাবু মাথা নেড়ে বলল, না না সাহেব, সবাই নিচে নেই, শুধু বড় সাহেব আর ম্যাডাম আছে। নতুন ম্যাডামকে তো এখনো ডাকেনি, আপনাকে আগে ডাকতে আসলাম। আপনি তাড়াতাড়ি আসুন, আমি নতুন ম্যাডামকেও ডেকে নিয়ে আসি। বলেই পাশের ঘরের দিকে দরজা কড়া নাড়ল বাবু। এদিকে শ্রাবণ এটাই চাইছিল, কৌশলে যেন জেনে নিল ধারা ঘরেই আছে কিনা। সে দ্রুত বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের ওপরে রাখা সোনার চেইনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। নিজের দরজার কাছে দাঁড়িয়ে রইল, অপেক্ষা করলো ধারা বের হওয়ার। একটু পরেই ঘট করে শব্দ হলো ধারার ঘর থেকে। সোজা হয়ে দাঁড়ালো শ্রাবণ, দেখতে পেল আকাশি রঙা ওয়ান পিস পরে
মাথায় সাদা রঙের একটা ওড়না জড়িয়ে বেরিয়ে এসেছে ধারা। এক মুহূর্তের জন্য থমকালো শ্রাবণ। সে ইচ্ছে করেই আকাশি রঙা এই ওয়ান পিসটা এনেছিল। তার মনেই হয়েছিল ধারার ফর্সা গায়ে এটা সুন্দর লাগবে, কিন্তু তাই বলে এতটা মানানসই হবে, এতটা সুন্দর লাগবে তা ভাবেনি। কথাটা কতটা স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, একদম পরীর মতো। শ্রাবণের এবার আফসোস হলো, সে কেন এই টকটকে লাল রঙের জামাটা নিয়ে এলো না। সে কেন ওই টকটকা লাল রঙের জামাটা নিয়ে এলো না। ধারা দেখতে পায়নি ডান পাশের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা শ্রাবণকে। সে নিজের মতো করে এগিয়ে যেতে চাইলে শ্রাবণ ফট করে ডেকে উঠে পেছন থেকে, এই শোনো। খানিক খানিক পরিচিত পুরুষালী কণ্ঠ কানে যেতেই থমকে দাঁড়ালো ধারা। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালে মাথায় থাকা ওড়নাটা সরে যায়, আলগা চুলগুলো গালে এসে পড়ে। এই দৃশ্যটায় একটা পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। তারা পেছনে পুরোপুরি ফিরে সোজা হয়ে দাঁড়ালো, এক হাতে ওড়না ঠিক করলো। জানে না কেন যেন লোকটাকে তার একটু একটু ভয় লাগে। শ্রাবণ নিজে থেকে এগিয়ে এলো, ধারা সংকুচিত হলো। ভাবলো বোধহয় কঠিন কোনো কথা শুনতে হবে, অথচ তাকে অবাক করে দিয়ে শ্রাবণ তার হাতে থাকা চেইনটা মুখের সামনে তুলে ধরে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? ধারা চোখ তুলে তাকাতেই জলজল করে উঠলো তার মুখটা। ছোট বড় চোখ বড় করে তাকিয়ে ফট করে শ্রাবণের হাত থেকে চেনটা নিয়ে অনেক বেশি উৎসুক হয়ে তড়িঘড়ি করে বলতে থাকলো, হ্যাঁ হ্যাঁ জি, এটা আমার। জানেন, আমি সকাল থেকে পাগলের মতো খুঁজছি এটা। আমার মায়ের শেষ স্মৃতি এই চেনটা, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, শুক্রিয়া মাবুদ, ফিরে পেলাম। শ্রাবণের মুখটা একটু নরম হয়ে গেল ধারার কথাগুলো শুনে। তার মুখে উত্তেজনা, চোখের ভিজে ভিজে ছলছলে চাহনি, সব মিলিয়ে একটা অদ্ভুত আবেগ খেলে গেল ভেতরে। ট্রেনটা এতটা গুরুত্বপূর্ণ, ওর মায়ের শেষ স্মৃতি, এইটুকুন সময়েই মেয়েটা ওর সামনে এতটা মন খোলামেলা হয়ে পড়লো, এতটা স্বাভাবিক। শ্রাবণ একটু চুপ করে রইল। ভালো লাগলো তার। চেইনটা হাতে নিয়ে যেভাবেই ধরা দিয়েছিল, যেন কোনো দামি গয়না নয়, বরং সে নিজে কোনো জরুরি দায়িত্ব শেষ করেছে, আর সেই দায়িত্ব এখন সম্পন্ন হয়েছে। ধারার মুখের দিকে না তাকিয়ে হালকা গলায় শ্রাবণ বলল, বোধহয় সকালে গোসল করার সময় খুলে পড়ে গেছে। আমি বাথরুমের ফ্লোরে পেলাম, এখন থেকে ঠিকঠাক করে রেখো, দেখো আবার হারিয়ে ফেলো না। এসব ছোটখাটো জিনিস হারালে খুঁজে পাওয়া মুশকিল। ধারা এক মুহূর্ত থেমে হেসে ফেললো, তার হাসিটা ছিল নিঃশব্দ, একদম চোখে দিয়ে ফুটে উঠল। সে মাথা নিচু করে বলল, জানি না কি করে খসে পড়েছিল, এখন থেকে খেয়াল রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না পেলে আমার হয়তো আর পাওয়া হতো না। শ্রাবণ একটু নড়ে চড়ে নিল, নিজের ভেতরে অস্বস্তি সামলাতে। ধারার ধারা এর মধ্যেই চেনটা আবার গলায় পড়ার চেষ্টা করলো। শ্রাবণও দাঁড়িয়ে দেখতে থাকলো। দু তিনবার বিরক্তিতে কষ্টে মুখ কুঁচকে রেখেছে সে। কি আশ্চর্য, চেইনের হুক লাগছে না যে। ধারাকে বারবার চেইন পড়তে ব্যর্থ হতে দেখে গলা খাকারি দিয়ে হাত পেতে দিয়ে শ্রাবণ বলল, আমায় দাও। ধারা চোখ তুলে তাকালো, বাধ্যের মতো এক এক বাক্যেরই এক বাক্যে শ্রাবণের হাতে দিল চেইনটা। শ্রাবণ এবার চেইনটা হাতের মুঠোয় নিয়ে তৎক্ষণাৎ আদেশ ছুড়ে দিল, ওদিকে ফিরে তাকাও। প্রথমে বুঝলো না ধারা, নিশ্চিত হতে শুধালো, হুম। শ্রাবণ ঢোক গিলে তাকালো মেয়েটার দিকে, এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ল, তবে দ্রুত চোখ সরালো শ্রাবণ। আগের থেকেও গম্ভীর গলায় বলল, পেছনে ঘুরতে বলছি। ধারা মাথা নেড়ে পেছনে ঘুরলো। শ্রাবণ এবার এক পা এগিয়ে এলো, ধারার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। সাথে সাথে দৃশ্যমান হলো খোপা করে রাখা চুলের আড়ালে ফর্সা ঘাড়টা। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে নিজের ওপরেই বিরক্ত হলো শ্রাবণ। মেয়েটা কতটা ছোট, কিন্তু তবুও তাকে এভাবে টানছে কেন? কিসের এত টান? কখনো তো আগে এমন হয়নি। বিদেশে গিয়ে হাজারো মেয়ে দেখেছে সে, কই তবুও তো এমন অনুভূতি টের পায়নি। শ্রাবণ নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো, কিন্তু তার নিঃশ্বাস একটু অগোছালো হয়ে উঠেছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ফর্সা ঘাড়, আড়ালে থাকা নরম চুলের গন্ধ, বিকালের হালকা আলো,
সব মিলিয়ে যেন একটা নীরব অস্তিত্ব ঘূর্ণির তৈরি হয়েছে ভেতরে। ধারার হাত থেকে নেওয়া চেইনটা সে সাবধানে মেয়েটার গলায় পরিয়ে দিল। হুকটা লাগাতে একটু সময় লাগলো। আঙুল চাপলো না ঠিকই, কিন্তু মনটা কাঁপছিল। খুব সাবধানে এমনভাবে পরালো যাতে আঙুলের স্পর্শ মেয়েটার শরীরে না লাগে। ধারাও নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল, একটুও না নড়ে। তার মনে হচ্ছিল যেন বাতাসও থেমে গেছে, কিংবা সময় থেমে গেছে ঠিক এই মুহূর্তের জন্য। তবে কেন যেন মন থেকে খুব ভরসা করছিল লোকটাকে। শ্রাবণ শেষবার হাত ছড়াতে গিয়েও এক মুহূর্ত থেমে গেল। চোখ পড়ল মেয়েটার ঘাড়ে, সেই নরম লাইনটায়, যেটার কোনো নাম হয় না, শুধু অনুভব করা যায়। সঙ্গে সঙ্গে নিজের প্রতি বিরক্তিতে দাঁতে দাঁত চেপে হাত সরিয়ে নিল সে। চেইনটা লাগিয়ে নরম গলায় বলল, হয়ে গেছে। ধারান ধীরে পেছন ফিরল, নিচু স্বরে বলল, ধন্যবাদ। শ্রাবণ তাকালো এক পলক। ফর্সা গলায় চিকন সোনার চেইনটা কি সুন্দর চিকচিক করছে। এবার পরিপূর্ণ হচ্ছে মেয়েটা। শ্রাবণ চোখ সরিয়ে নিল, যেন সামান্য দেরি করলেই ধরা পড়ে যাবে তার মনের ভাব। ঠোঁট কামড়ে একটু গম্ভীর গলায় বলল, এসো নিচে যাই, সবাই বসে আছে। ধারা মাথা নেড়ে সাড়া দিল। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো সিঁড়ির দিকে। সিঁড়ির বাঁকে এসে দুজনেই একসাথে একটু থমকালো। নিচ থেকে ভেসে এলো সালমা বেগমের হাসির শব্দ আর রান্নাঘরের ভাজা ভাজা গন্ধ। শ্রাবণ নিশ্চিত দুজনকে একসাথে নামতে দেখে সালমা বেগম একটু হলেও পচাবে শ্রাবণকে। কিভাবে যেন ওর মনের কথাটা ধরে ফেলে ধারা। নিজে নিচে তাকিয়ে বলল, আপনি আগে যান, আমি একটু পরে আসছি। শ্রাবণ একবার তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নেমে গেল নিচে। স্বস্তি পেল। ধারা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। গলায় হাত বুলিয়ে অনুভব করলো সেই চেনটা, যেটা একসময় হারিয়ে গিয়েছিল, আবার কেউ খুঁজে এনে দিয়েছে। শুধু চেইন নয়, ধীরে ধীরে হারিয়ে যাওয়া অনুভবগুলো কেউ যেন খুঁজে আনছে আবার। নিঃশব্দে ধীরে ধীরে শ্রাবণ গিয়ে সোফায় ধপ করে বসতেই পা চালালো ধারা। তারা যে একসাথে আসেনি সেটা বোঝানোর ক্ষুদ্র প্রয়াস। সালমা বেগম গ্রামের মেয়ে ছিলেন। পড়াশোনা করতে ঢাকায় এসে দেখা হয়েছিল সামিউল শেখের সাথে। বিয়েটা প্রেমের না হলেও সামিউল শেখ মনে মনে সালমা বেগমকে পছন্দ করে একদম বিয়ের প্রস্তাবই পাঠিয়ে দিয়েছিলেন। পরে অনেক ঝুট ঝামেলা পেরিয়ে তারা সংসার শুরু হয়েছিল। নতুন করে আলাদা এক জীবন শুরু করতেই অনেক কষ্ট হয়েছিল সালমা বেগমের। কিন্তু দিন শেষে যখন স্বামী নামক মানুষটার দিকে চোখ তুলে এক পলক তাকাতো, তখনই সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যেত। এই মুহূর্তেই সালমা বেগমের কাছে নিজের ছেলে আর বৌমাকে তাঁদেরই প্রতিচ্ছবি মনে হচ্ছে। তিনি রান্নাঘর থেকে গম্ভীর হয়ে ম্যাগাজিন পড়তে থাকা শ্রাবণ আর অপলক দৃষ্টিতে সরল চিত্রে তাকিয়ে থাকা ধারাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আর যাই হোক না কেন, একটা মেয়ের দৃষ্টি বোঝেন তিনি। ধারা হয়তো শ্রাবণকে ভয় পায়, তবে সম্মানও করে। হয়তো শ্রাবণ একটু নরম হলেই ধারা নিজেকে আর গুটিয়ে রাখবে না, সম্ভব হবে না। একটা মেয়ে তো আশ্রয় প্রয়োজন। বাবা মাকে একদম হারালে একটা মেয়ের শেষ আশ্রয় তার স্বামী হয়, এরপরেই হয় সন্তান। আর শ্রাবণের সাথে যে একটা মিষ্টি সংসারে আবদ্ধ হওয়া সম্ভব, ধারাকে দেখেই বুঝেছেন সালমা। না জানি তার ছেলেটা মন কবে একটু গলবে। সামিউল শেখ ম্যাগাজিন টেবিলে রেখে চোখের চশমা ঠেলে একটু হাঁক ছুড়লেন, কই গো গিন্নি, তোমার হাতের স্পেশাল নুডলসটা আনো তাড়াতাড়ি, বৌমা তো এসে গেছে। বাবার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো শ্রাবণ। বৌমা এসেছে মানে? কেন শুধু ও এসেছে, সে আসেনি? মুখে বিরক্তি রেখা টেনে শ্রাবণ দাঁত কিরমির করে বলল, বাবা আমিও এসেছি। সামিউল শেখ 2 সেকেন্ড চোখের পাতা পিটপিট করলেন, কপালে ভাঁজ ফেলে বুঝতে চাইলেন নিজের একমাত্র গুণধর ছেলের অভিব্যক্তি। ছেলেটা কি ঈর্ষা করছে? এরপর আর একটু জোরে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, তোমার সোনায় বাঁধানো যক্ষের ধন ছেলেও এসেছে গিন্নি। আমি তো ধন্য হয়ে গেলাম তোমার একমাত্র আদুরে ছেলেকে এখানে দেখে। তাড়াতাড়ি নিয়ে এসো। সালমা বেগম হেসে বাটি গোছাতে গোছাতে বললেন, আসছি আসছি। এইদিকে শ্রাবণ রাগে ফুঁসতে থাকলো। খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বাড়ির সবাই কোনো না কোনো কারণে ছাড়া পিচ্চি মেয়েটাকে নিয়ে লাফালাফি করছে, আর তাকে দেখিয়ে দেখিয়ে বেশি আদর সোহাগ করছে। এসবের মানেটা কি?
তার আদর্শ বাবা সামিউল শেখ যে ইচ্ছে করেই ধারাকে এত আদর করছে তা খুব ভালোই জানে শ্রাবণ। এ বাড়িতে এখন কেউ পাত্তাও দিচ্ছে না তাকে, তার কোনো দামই নেই, সবাই পিচ্ছি একটা মেয়েকে নিয়ে পাগল হয়ে আছে। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে সামিউল শেখের পাশে বসা তথাকথিত পিচ্চি মেয়েটার দিকে ভ্রু কুঁচকে তাকালো শ্রাবণ, কিন্তু সহজ সরল গোলগাল চেহারার ধারার মুখটা দেখে ভ্রু শিথিল হলো তার। মেয়েটা একদম অসহায় মুখ করে মাথা নিচু করে রেখেছে, হাতের আঙুলগুলো কষলে শক্ত থাকার চেষ্টা করছে। আশ্চর্য, এত কিসের সংকোচ ওর? একটু আগে তো শ্রাবণের সাথে কত উৎফুল্লতার সাথে কথা বলল, তবে কি ভুল করে অমন ভাবে কথা বলেছে? শ্রাবণের এক মুহূর্তের জন্য ধারাকে দেখে মায়া লাগলো। কতই বা বয়স হবে মেয়েটার, 16 কি 17? এমনই হবে। এই বয়সে এসেও এতটা সংকোচ, দ্বিধা, ভয়, অসহায়ত্ব কেন? ছোট থেকে চাচির অত্যাচার সহ্য করেই বোধহয় নিজের দৃঢ়চিত্র বাজেভাবে হারিয়ে ফেলেছে মেয়েটা। কিন্তু তারই বা কি করার? এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া শ্রাবণ মেয়েটার জন্য কিছু করতে পারবে না। স্ত্রী হিসেবে তো মানতেই পারবে না, তবে দায়িত্বগুলো মানার চেষ্টা করবে। সালমা বেগম খানিক সময় পরই রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে এলেন। ট্রের ওপর কয়েকটা সাদা সিরামিক বাটি, তার মধ্যে ধোয়া ওঠা নুডলস, সাথে সাথে দুটো ছোট পাত্রে সস আর কাঁচামরিচ ভিনেগারে ভেজানো। তার মুখের ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে একরকম আগ্রহ। এই একসাথে খাওয়ার মুহূর্তটাই তার সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। যে টেবিলের এক প্রান্তে ট্রেটা নামিয়ে রেখে বড় বড় শ্বাস নিলেন সালমা বেগম, বললেন, এই নুডলস কিন্তু আজকে একটু স্পেশাল, ধারা খাবে বলেই বানালাম। ভেজিটেবল কেটে কেটে হাত ব্যথা হয়ে গেল, তবে ওর মুখে হাসি দেখলেই ঠিক হয়ে যাবে। কথা বলেই একবার চোরা চোখে ছেলের মুখের দিকে তাকালেন তিনি। শ্রাবণের চল শক্ত হয়ে গেছে, ঠোঁট চেপে বসে আছে সে, স্পষ্ট বোঝা যাচ্ছে মনে মনে গজগজ করছে। সালমা বেগমও ঠোঁট টিপে হাসলেন। আশ্চর্য, তার ছেলেটা কবে থেকে এমন হিংসুটে হয়ে গেল? এদিকে ধারা একটু চমকে উঠল। ধারা মুখে লজ্জা আর বিস্ময়ে মিশ্র প্রতিচ্ছবি। সে ভদ্রভাবে বলল, মা, আমি বেশি খাবো না, অল্প একটু খাই। সালমা বেগম চোখ পাকিয়ে হেসে বললেন, একটু না, ঠিকঠাক করে খাবি। খেয়ে না ফেললে কিন্তু আমি রাগ করব। আর খেয়ে বল কেমন হয়েছে। তারপর ধারার সামনে এক বাটি এগিয়ে দিলেন। সামিউল শেখ তখন নুডলস বাটির গন্ধ নিয়ে বললেন, উফ গিন্নি, তুমি যদি এমন রেস্টুরেন্টে কাজ করতে তাহলে সে রেস্টুরেন্টে আমি রিটায়ার্ড জীবন কাটিয়ে দিতাম। সালমা হেসে বললেন, তাহলে এখন থেকে রোজের মেনু ঠিক করে ফেলুন মিস্টার শেখ, আর কেবল গ্রান নিয়েই প্রশংসা করা বাদ দিন, আগে খেয়ে দেখুন। শ্রাবণের রসকসহীন মুখ দেখে এবার সালমা হাসি আটকাতে পারলেন না। চোর করে এক বাটি তার সামনে এগিয়ে দিয়ে বললেন, এমন করে মুখ ঝুলিয়ে রেখেছিস কেন বাপু? তুই কি দিন দিন ছোট বাচ্চা হয়ে যাচ্ছিস? তোর জন্য তো রেঁধেছি, আজ আর বিরক্ত হবি না, খেয়ে দেখ, সত্যি দারুণ হয়েছে। শ্রাবণ মুখে কিছু না বলেও চামচ হাতে নিল, আর চোখে ধারাকে দেখলো। মেয়েটা কি যেন ভাবছে, কেন ওভাবে বাটির দিকে তাকিয়ে আছে। শ্রাবণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। খানিক চুপ থেকে হুট করেই ধারা মিনমিন করে বলে উঠল, এটা খুব গরম। শ্রাবণ নিজের বাটিতে চামচ চালাতে চালাতেই আর একটু ভ্রু কুঁচকে তাকালো। সালমা বেগম এবার বললেন, কিছুক্ষণ নাড়াতে থাকো মা, ঠান্ডা হয়ে যাবে। আর একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। ও না, সরি, আর একটু গরম হলেই খেতে ভালো লাগে। ধারা বাধ্যমের মতো মাথা নামালো, আর বাটিটাও কোলের কাছে রেখে অপলক তাকিয়ে রইল। শ্রাবণ বিরক্ত হচ্ছে, এভাবে কোলের ওপর বাটি ধরে রাখলে কি ঠান্ডা হবে? সালমা বেগম এবার হুট করেই কিছু একটা মনে করে পাশের বাসার কোনো এক ভাবির মেয়েকে নিয়ে আলোচনা করা জুড়ে দিলেন স্বামীর সাথে। বেচারা সামিউল শেখও কোনো উপায় না পেয়ে স্ত্রীর পাড়ার কাহিনী শুনতে থাকলেন। অনেকক্ষণ নিজের বাটিতে চামচ চালিয়ে ফু দিয়ে সহনীয় পর্যায়ে নুডলসটাকে আনলো শ্রাবণ। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাবা মায়ের দিকে।
আপাতত সালমা বেগম বকবক করতেই ব্যস্ত, আর সামিউল শেখও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মেকি হেসে কথা শুনছেন। সুযোগ পেল শ্রাবণ আর চোখে ধারাকে এক পলক দেখে নিয়ে ফট করে ওর কোলের বাটিটা নিয়ে নিজের হাতে বাটিটা ধারার কোলে একই জায়গায় দিয়ে দিল। বিষয়টা এত দ্রুত হলো যে কেউই টের পেল না, কিন্তু আকস্মিক ঘটনায় ধারা হতবিহ্বল হয়ে নির্বাক ভঙ্গিতে চেয়ে থাকলো শ্রাবণের দিকে। কারণ সেকেন্ডের মধ্যেই মেয়েটার হাতে থাকা বাটিটা ছিনিয়ে নিয়ে নিজের বাটি ধরিয়ে দিয়েছে শ্রাবণ শেখ। শ্রাবণ এবার ধারার বাটিটা আবারও নিজের বাটির মতো করে চামচ দিয়ে নেড়ে ফট করে খেতে শুরু করলো। এক চামচ খেয়েই ধারার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। ধারার দৃষ্টি দেখে বুঝলো মেয়েটা অবাক হয়েছে, তবে অবাক হওয়ার মতো কারণ খুঁজে পেল না শ্রাবণ। ধারা গরম নুডলস খেতে পারছে না বলেই তো সে নিজেরটার সাথে এক্সচেঞ্জ করলো, এতে অবাক হয়ে হা হয়ে থাকার মানে কি? শ্রাবণ আবারও আলোচনায় ব্যস্ত নিজের বাবা মার দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ধারাকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে কি নায়ক মনে হচ্ছে? ধারা অজান্তেই যন্ত্রের মতো উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। শ্রাবণ ভ্রু কুঁচকাতেই ধারা ফটাফট ডানে বায়ে মাথা নাড়ালো, যার অর্থ জোরালো ভাবে না, কোনোভাবেই না, এ হতেই পারে না। শ্রাবণ কিছুটা থতমত খেয়ে আর একটু সতর্ক কণ্ঠে বলল, হা করে না থেকে চুপচাপ খাও, নুডলস ঠান্ডা করেই দিয়েছি। ধারা এরপর এক চামচ নুডলস মুখে নিল। আসলে কিছুটা ঠান্ডা হয়েছে নুডলসটা, খেতেও ভালো লাগছে। শ্রাবণও আর চোখে খেয়াল করলো এবার মেয়েটা খেতে পারছে কিনা। কোনো কথা নেই কারো মুখে, নীরবতা নেমে এলো কয়েক মুহূর্তের জন্য। এদিকে সালমা বেগম নিজের আলোচনা ইতি টেনে বললেন, পাশের বাসার ভাবি এমন নাটক করেছে যেন তার মেয়ে খুব ভালো বর পেয়েছে। ছেলেটাকে তো দেখলাম আমি, এক নাম্বারে ছ্যাঁচড়া, দেখেই টিকটকার মনে হচ্ছে। না আছে গুণ, না আছে আচার আচরণ। এমন ছেলেকে কেউ কিভাবে পছন্দ করে বিয়ে করবে ভেবে পাই না বাপু। রিলেশন করে বিয়ে করে বোধহয় উদ্ধার করেছে। সামিউল শেখ টেনে টেনে বললেন, তোমার নিজের ছেলে বোধহয় খুব ভালো। সালমা বেগম হতবাক হয়ে চোখ বড় বড় করে বললেন, অবশ্যই, আমার ছেলে তো হীরের টুকরো। ওই ছ্যাঁচড়ার সাথে তুমি কোন সাহসে আমার ছেলের তুলনা করো? হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ। আমার ছেলের মতো ছেলে হয় না। সামিউল শেখ স্ত্রীর যুক্তিতে হার মানলেন, তারপর হঠাৎ ধারাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা বৌমা, বলো তো তোমার এই শাশুড়ির ছেলে কেমন, মানে বাহ্যিকভাবে এই গরুকে? ধারা চোখ বড় করে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ তখন নিচু গলায় কাশলো, বোঝা যাচ্ছিল এবার রেগে উঠবে। শেষমেশ তার বাপ এই মেয়েটার সামনেও তাকে গরু বলল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধারা হেসে ফেলল। এরপর নিজেকে ধাতস্থ করে নরম গলায় বলল, না মানে আমি কিভাবে বলি, আমি তো। সামিউল শেখ মাঝপথে থামিয়ে মুখ কুঁচকে বললেন, আহা বলোই না, এক পলক দেখে তোমার কেমন মনে হয়? শুধু বলো ভালো নাকি খারাপ, এক শব্দেই জবাব চাই। সালমা বেগমও দৃঢ়চিত্রে মাথা নাড়ালেন, তারও জানা চাই। ধারার মনে হলো কেউ তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা ছুড়ে দিয়েছে। চামচ ধরা হাতটাও কাঁপছে এবার। সে ভীত নয়নে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ মুখ নামিয়ে রেখেছে বাটির দিকে, চামচ ধরার হাতটাও অকারণে নুডলস চালাচ্ছে। সেও আর চোখে একবার ধারার দিকে তাকালো। মেয়েটা কি তাকে খারাপ বলবে? যদি ভুল করেও খারাপ বলে, তাহলে নুডলস ঠান্ডা করে দেওয়া বাটিটা ফিরিয়ে নিবে বলে সিদ্ধান্ত নিল শ্রাবণ। সালমা বেগম ভাবলেন, ধারা হয়তো খারাপই কিছু বলবে, অথচ সবাইকে অবাক করে দিয়ে ধারা মিনমিন করে বলল, ভালো, উনি ভালো। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা। সালমা বেগম আর সামিউল শেখ চোখাচোখি করে হাসলেন। সালমা তো গর্বের সাথে চোখ পাকালেন নিজের স্বামীকে। শ্রাবণ থামলো, চামচ মাঝপথে স্থির। কেন না সে জানে না, তবে তার মধ্যে ভালো লাগা কাজ করেছে। স্বস্তির শ্বাস ফেলেছে অজান্তেই। ধারার মুখে হালকা একটা সরল হাসি, একটা নির্ভেজাল প্রশংসা, যেন কোনো প্রত্যাশা নেই, কেবল যা দেখছে তাই বলেছে। শ্রাবণের সাথে এবার চোখে চোখ পড়ল ধারার। কয়েক সেকেন্ডের জন্য সেই অপলক দৃষ্টির ভেতর যেন কিছু একটা নড়ে উঠল তার ভেতরে। তারপর সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার গলায় এবার কোনো বিরক্তি ছিল না, শুধু একটু
এক টুকরো নরম দীর্ঘশ্বাস। সালমা বেগম এবার হুট করে ধারার দিকে তাকিয়ে বলে উঠল, আরে মাশাল্লাহ, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তোমাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ রে শ্রাবণ, তুই এবার ড্রেস আরো কয়েকটা এনে দিস তো, তোর পছন্দ আছে বলতে হয়। নুডলস খেতে থাকা ধারা এবার কেসে উঠল। শুধু তারই নয়, বেচারা শ্রাবণও ভীষণ লেগে বাজে অবস্থা, শোচনীয় পরিস্থিতি, আজব কারবার। আজকে সবার বিষম লাগার রোগ হলো নাকি? একসাথে দুজনকে বিষম লেগে কাশতে দেখে কোনো মতে হাসি আটকে রাখলেন সামিউল শেখ। শ্রাবণও অবাক হয়েছেন ধারাকেও কাশতে দেখে। সে কোনো মতে বুকে হাত দিয়ে পানি খেলো। ধারাও শ্রাবণের দেখা দেখি পানি খেলো, তবে অবাক হয়েছে মেয়েটা, কারণ সে আসলেই জানতো না যে শ্রাবণ তার জন্য জামাগুলো কিনে এনেছে। লোকটা তার জন্য জামা কিনেছে, বিষয়টা হুট করে শুনে বুঝে নিতে পারেনি ধারা, কারণ ড্রেসগুলো আসলেই খুব সুন্দর। অবস্থা স্বাভাবিক করতে সামিউল শেখ কিছু একটা মনে করার ভঙ্গিতে বলে উঠলেন, ওহ ভালো কথা শ্রাবণ, শোন, আগামী 7 দিন তোর আর অফিসে যেতে হবে না।